এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সাম 2026-এর জন্য তোমাদের যে জিকের ক্লাসগুলো আয়োজন করা হয়েছিল, আজকে তার ক্লাস নাম্বার 3। তাহলে চলো দেরি না করে শুরু করি। আমি বলে রাখি ভিডিও শুরুতেই যে এই ভিডিওতে কিন্তু আমি সব রকম টপিককে কভার করার চেষ্টা করেছি। এখানে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, ইকোনমিক্স প্লাস হচ্ছে তোমার সায়েন্স, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি, ঠিক যেরকমটা কিন্তু পিএসসি তার পরীক্ষাতে জিজ্ঞাসা করে থাকে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? তো বিক্রমশিলা মহাবিহার এটা কিন্তু ধর্মপাল দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার। আচ্ছা, এখানে দেখো আরেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় স্থাপিত হয়েছিল? যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কি হবে? সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কুমারগুপ্ত। ঠিক আছে, কুমারগুপ্তের সময় কিন্তু কি হয়েছিল? গুপ্ত সম্রাট কুমারগুপ্তের সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আর যদি কখনো বিক্রমশিলার কথা জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু ধর্মপাল সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, রক্তের কোন উপাদানটি অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে? শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা নাকি লিম্ফোসাইট? দেখো, যখনই কিন্তু এই অক্সিজেন রিলেটেড কোশ্চেন আসবে বা অক্সিজেনের ট্রান্সপোর্টেশন রিলেটেড কোশ্চেন আসবে, তখনই কিন্তু মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, যেটাকে আমরা রেড ব্লাড কর্পাসেল বলে থাকি বা আমরা লোহিত রক্তকণিকা বলে থাকি, এটারই কিন্তু প্রধান কাজ হচ্ছে অক্সিজেনকে সারা দেহে পৌঁছে দেওয়া। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে লোহিত রক্তকণিকা। আচ্ছা, বাদবাকি যে রক্তকণিকা আছে সেগুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। শ্বেত রক্তকণিকার কাজ কী হয়? শ্বেত রক্তকণিকা কিন্তু যে রোগ জীবাণু থাকে, রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে বা আমাদের বডিকে কিন্তু যে ইমিউন সিস্টেম আছে, বডির ইমিউন সিস্টেমকে কিন্তু স্ট্রং করতে সাহায্য করে। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ কিন্তু হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। কোন ভিটামিনের সাহায্য করে? এটা কিন্তু ভিটামিন কে এর সাহায্যে করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন আমি কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা কোশ্চেন মিক্সড রাখার, যেরকম কিন্তু তোমাদের পিএসসির যে এক্সাম প্যাটার্ন হয়, তোমরা আশা করি এর আগে যারা দিয়েছো তারা জানো, এবং যারা দেওনি তাদেরকে বলে রাখি এরকমভাবে কিন্তু মিক্সড কোশ্চেনের প্যাটার্ন কিন্তু তোমরা পিএসসির এক্সামগুলোতে দেখতে পাবে। আর কোশ্চেনের লেভেল কিন্তু ঠিক এইরকমই স্ট্যান্ডার্ড তোমাদের দেওয়া হবে। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে আজকের 4 নম্বর প্রশ্ন, যে দামোদর নদীটি কোন ধরনের নদীর সাথে মিলিত হয়েছে বা কোন নদীর সাথে মিলিত হয়েছে? গঙ্গা, তারপরে হুগলি, রূপনারায়ণ নাকি সুবর্ণরেখা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদী কিন্তু পরবর্তীকালে কি হয়েছে? হুগলি জেলায় প্রবেশ করে কিন্তু এটা হুগলি নদীর সাথে কিন্তু মিশে গেছে। আচ্ছা, দামোদর থেকে কিন্তু আরেকটা নদী বেরিয়েছে, সেটা সম্পর্কেও কিন্তু পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, সেটা কিন্তু হচ্ছে মুন্ডেশ্বরী। ঠিক আছে, দামোদরকে কি বলা হয়? দামোদর সম্পর্কে আমরা জেনে নিই। দামোদরকে কিন্তু বলা হয়ে থাকে দুঃখ। ঠিক আছে, কার দুঃখ বলা হয়? দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার তো হুগলি নদী হয়ে গেল। এখানে দেখো রূপনারায়ণ আছে। ঠিক আছে, দেখো রূপনারায়ণ কোন দুটি নদী মিলে তৈরি হয়েছে? এই কোশ্চেনটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে। তো মনে রাখতে হবে দ্বারকেশ্বর ও শিলাবতী। ঠিক আছে, দ্বারকেশ্বর ও শিলাবতী এই যে দুটো নদী মিলিত হয়ে কিন্তু এই যে রূপনারায়ণ নদ, সেই রূপনারায়ণ নদ কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5তম প্রশ্ন, যে ভারতের মুদ্রা বাজারের সর্বোচ্চ বা শীর্ষ প্রতিষ্ঠান কোনটা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগ নাকি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া? এটা কিন্তু ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন। দেখো, আমাদের যে মুদ্রা বাজার আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বা যে শীর্ষ প্রতিষ্ঠানে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। ঠিক আছে, আরবিআই কিন্তু সম্পূর্ণ মুদ্রা সংক্রান্ত ব্যাপারটাকে রেগুলেট করে ইন্ডিয়াতে। আরবিআই কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1935 সালে গঠিত হয়েছিল। যে ইয়াং হিল্টন কমিটি, সেই ইয়াং হিল্টন কমিটির সুপারিশে কিন্তু গঠিত হয়েছিল ব্রিটিশ ভারতে। পরবর্তীকালে 1949 সালে কিন্তু এটাকে ন্যাশনালাইজ বা জাতীয়করণ করা হয়েছিল। বর্তমানে আরবিআইয়ের গভর্নরের নাম কি? বর্তমানে আরবিআইয়ের গভর্নরের নাম কিন্তু হচ্ছে সঞ্জয় মালহোত্রা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6তম প্রশ্ন, যে 1907 সালের যে সুরাট অধিবেশন হয়েছিল, সেই সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের বিভাজনের পর চরমপন্থী গোষ্ঠীর প্রধান নেতা কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি ফিরোজ শাহ মেহতা? তো সঠিক অ্যান্সার কী হচ্ছে? দেখো, যে চরমপন্থী এবং নরমপন্থী ভাগ হয়ে গেছিলো 1907 সালে, তো সেক্ষেত্রে কিন্তু যে চরমপন্থী দল ছিল, সেই চরমপন্থী দলের নেতাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় বা কাকে কিন্তু চরমপন্থী দলের নেতা বানানো হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে তার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি আছে। সেটা কি? সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা
অবশ্যই গ্রহণ করব। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের কিন্তু কিছু কিছু উৎসব আছে, যেরকম কিন্তু হচ্ছে গণপতি, ঠিক আছে, গণপতি ও শিবাজি, এই যে দুটো উৎসব আছে, এই দুটো উৎসব কিন্তু কি করা হয়েছিল, বাল গঙ্গাধর তিলক দ্বারা কিন্তু প্রচলন করা হয়েছিল। এছাড়া কিন্তু তার কিছু পত্রিকা আছে, তার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেশরী আর হচ্ছে মারহাট্টা, ঠিক আছে, বা মারহাট্টা, এটা কিন্তু ইংলিশে ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 7তম প্রশ্ন, যে কোন লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের ভেতরে থাকা ব্যক্তির আপাত ওজন কত হবে। দেখো এখানে কিন্তু বলেছে মুক্তভাবে। আচ্ছা, মুক্তভাবে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, এটা কিন্তু সায়েন্সের একটা কনসেপচুয়াল কোশ্চেন, ফিজিক্সে। তো এটা কিন্তু হচ্ছে ফ্রি ফল, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের সঙ্গে কিন্তু নিচে নামছে, অর্থাৎ কি হবে, লিফটের মধ্যে যে ব্যক্তি থাকবে সে কিন্তু তার ওজন কেমন অনুভব করবে, ওজন কিন্তু শূন্য অনুভব করবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8তম প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টকে একটি কোর্ট অফ রেকর্ড হিসেবে বর্ণনা করা হয়, 124, 129, 131 নম্বর ধারা নাকি 143 নম্বর ধারা। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টকে একটা কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন ধারার মাধ্যমে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 129 নম্বর ধারা আছে, এটার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টকে একটা কোর্ট অফ রেকর্ড হিসেবে কিন্তু কাজ করে। 124 নম্বর ধারায় কি আছে, 124 নম্বর ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রতিষ্ঠা, সেই সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দেখো নিচে অপশান ডিতে কিন্তু একটা অপশান আছে 143 নম্বর ধারা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, এই 143 নম্বর ধারাতেই কিন্তু কি বলা হয়েছে, এখানেই কিন্তু বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কি করতে পারে, সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্ট কিন্তু পরামর্শ নিতে পারে, ঠিক আছে, যে রাষ্ট্রপতি থাকে সেই রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 9 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়নি, ঠিক আছে, কি বলেছে, দামোদর নদী প্রবাহিত হয়নি। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বীরভূমের মধ্যে দিয়ে কিন্তু দামোদর নদী প্রবাহিত হয়নি, বাদ বাকি 3টে জায়গার মধ্যে দিয়ে কিন্তু দামোদর নদী প্রবাহিত হয়েছে, এবং আমরা বলতে পারি এই 3টে জেলারই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর। দেখো যেহেতু পিএসসি WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিকে বা ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতির উপরে কিন্তু একটা আলাদা কনসেপ্ট থাকবে, এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10তম প্রশ্ন, ভারতের অর্থনীতিতে কোন বছর থেকে পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে ঘোষিত হয়েছিল, 1962, 1966, 1971 নাকি 1978। দেখো এই যে প্ল্যান হলিডে আছে, সবার প্রথমে এখানে আমি লিখে দিই, ঠিক আছে, এই যে প্ল্যান হলিডে আছে, এই প্ল্যান হলিডে সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো জেনারেলি কি হয়, জেনারেলি কিন্তু স্বাধীনতার পর 1951 সাল থেকে কি হয়েছিল, ভারতের কিন্তু যে পরিকল্পনা কমিশন, সেই পরিকল্পনা কমিশন কিন্তু তার নিজের কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু আমি নিচে লিখছি, কিন্তু দেখো 1 মিনিট, হ্যাঁ এখানে আমি নিচে লিখছি, এখানে স্পেসটা বড় আছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে পরিকল্পনা কমিশন যখন চালু হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পরিকল্পনা কমিশনটা চলেছিল, ঠিক আছে। পরবর্তীকালে কিন্তু কি হয়েছিল, 1956 থেকে কিন্তু 56 থেকে 1961 পর্যন্ত তারপরেরটা চলেছিল, এবং এরপরে কিন্তু 1961 থেকে 1966 পর্যন্ত তৃতীয়টা চলার পর কিন্তু একটা গ্যাপ এসেছিল 1966 সালে। তো সেটাকেই কিন্তু কি বলা হয়, সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে প্ল্যান হলিডে, ঠিক আছে। এটা কিন্তু পুরোটার এক্সপ্লেনেশন তোমাদেরকে আমি এখানে করে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মুঘল সম্রাট আকবরের আমলে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুঘল সম্রাট আকবরের আমলে সামরিক বিভাগের প্রধানকে কিন্তু বলা হতো মীর বখশি, ঠিক আছে, কি বলা হতো, সামরিক বিভাগের প্রধানকে কিন্তু মীর বখশি বলা হতো। আচ্ছা, টোডরমল কাকে বলা হতো, দেখো টোডরমল কে ছিল, তো মনে রাখতে হবে টোডরমল কিন্তু আকবরের যে রাজসভার নবরত্নের মধ্যে একজন ছিল। আর টোডরমল কি বিষয়ক মন্ত্রী ছিল, টোডরমল কিন্তু যে রাজস্ব বিভাগ, ঠিক আছে, তার কাছে কিন্তু রাজস্ব বিভাগ এটা ছিল। আর তার যে মতামতেই কিন্তু যে আইনি 10 সালা বন্দোবস্ত, বা এক কথায় কিন্তু আমরা বলতে পারি যে 10 সালা বন্দোবস্ত, সেটা কিন্তু কি হয়েছিল, সেটা কিন্তু আকবর চালু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে কাঁচ কাটার জন্য নিচের কোনটা ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু আমরা প্রত্যেকে জানি হিরে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত। দেখো এটা কিন্তু কত ছিল, এটা কিন্তু একসময় 60 ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটাকে 60 থেকে 62 করা হয়েছিল। এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কথা করা হয়েছিল, যে 15তম সংবিধান সংশোধনী হয়েছিল, তার মাধ্যমে কিন্তু এটাকে বাড়িয়ে 60 থেকে 62 করা হয়েছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 62 বছর। আর 65 বছর এটা কোনটা, 65 বছর কিন্তু যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট
হাইকোর্টের জাজেদের অবসর গ্রহণের বয়স কিন্তু হচ্ছে 65 বছর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দক্ষিণ ভারতের বিখ্যাত পালঘাট গিরিপথটি কোন দুটি রাজ্যকে সংযুক্ত করেছে? মহারাষ্ট্র এবং গোয়া, কেরালা এবং তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরল, নাকি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই যে পালঘাট আছে, ঠিক আছে, এই যে পালঘাট যে পাসটা আছে, ঠিক আছে, এটা কিন্তু দক্ষিণ ভারতের কোন দুটো রাজ্যকে সংযোগ করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, কেরল এবং তামিলনাড়ু এটাকে কিন্তু কি করেছে, এটাকে কিন্তু সংযোগ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, ভারতের নতুন 1 টাকার নোট এবং সমস্ত কয়েন ইস্যু করার ক্ষমতা কার কাছে থাকে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, কেন্দ্রীয় অর্থমন্ত্রক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি ভারতের প্রধানমন্ত্রী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, কেন্দ্রীয় যে অর্থমন্ত্রক এর কাছেই কিন্তু যে 1 টাকার নোট, ঠিক আছে, তোমরা যারা যারা 1 টাকার নোট দেখেছো সেখানে দেখবে কিন্তু এই যে অর্থ সচিব, কেন্দ্রীয় যে অর্থ সচিব, তার কিন্তু সিগনেচার থাকে। আর যত রকমের কয়েন হয় সেই কয়েন ইস্যু করার দায়িত্ব কিন্তু অর্থ মন্ত্রকের কাছেই থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বরাজ্য দলের প্রথম সভাপতির নাম কিন্তু ছিল চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 17তম প্রশ্ন, ঠিক আছে, আজকের 17তম প্রশ্ন, যে ঘরের তাপমাত্রা মাপার থার্মোমিটারে পারদ ব্যবহারের মূল কারণ কি? ঠিক আছে, এটা সস্তা এবং সহজলভ্যর জন্য, এটি তাপের সুপরিবাহী এবং কাচের গায়ে লেগে থাকে না, এটির ঘনত্ব খুব কম, নাকি এটি একটি অধাতু? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, এটা কিন্তু তাপের সুপরিবাহী হয়, আর পারদ কিন্তু কি হয় না, পারদ কিন্তু কাচের গায়ে লেগে থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মূল উদ্দেশ্য কি? রাজনৈতিক দলগুলোর ক্ষমতা বাড়ানো, আমলাতন্ত্রের প্রভাব কমানো, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, নাকি হচ্ছে গ্রামের কর সংগ্রহ বৃদ্ধি? দেখো, এই যে হস্তান্তর মানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার হস্তান্তরের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ঠিক আছে। অর্থাৎ দেখো, একটা স্বাভাবিক জিনিস, আমাদের যে ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় থাকে? সেই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু থাকে হচ্ছে দিল্লিতে, ঠিক আছে, যদি আমরা এখানকার উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করি। আর আমাদের যে স্টেট গভর্নমেন্ট থাকবে, সেই স্টেট গভর্নমেন্ট কোথায় থাকবে? স্টেট গভর্নমেন্ট কিন্তু আমাদের যে রাজধানী বা কলকাতা সেখানে কিন্তু প্রেজেন্ট করবে। কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা গ্রাম বা তোমরা তোমাদের প্রত্যেকটা পঞ্চায়েত বলো বা মিউনিসিপ্যালিটি বলো, সেটা তো এই যে স্থানগুলো আছে অর্থাৎ দিল্লি থেকে বা কলকাতা থেকে তো প্রচুর দূরে, সেই কারণের জন্য কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য কিন্তু ছিল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা মূলত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সুন্দরবন অঞ্চলে, তরাই অঞ্চলে, রাঢ় অঞ্চলে এবং পশ্চিমের জেলাসমূহতে, নাকি উত্তরের পার্বত্য অঞ্চলে? তো ল্যাটেরাইট সমৃদ্ধ যে অঞ্চলগুলো আছে সেটা কিন্তু হচ্ছে রাঢ় অঞ্চল বা পশ্চিমবঙ্গের যে সমস্ত পশ্চিমের জেলাসমূহ আছে অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লাল মাটি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে ভারতের কর ব্যবস্থার অন্তর্ভুক্ত পণ্য এবং পরিষেবা কর, যেটাকে আমরা জিএসটি বলি, সেটা কোন ধরনের কর? দেখো, এই যে জিএসটি আছে সেই জিএসটিটা কেমন ট্যাক্স? জিএসটিটা কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, এটা কিন্তু ইনডাইরেক্ট একটা ট্যাক্স। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, যেটাকে আমরা বলে থাকি পরোক্ষ কর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রত্যক্ষ কর কোনটা? প্রত্যক্ষ কর কিন্তু হচ্ছে যেটা আমাদেরকে ডাইরেক্ট পে করতে হয়, অর্থাৎ যেটা কিন্তু হচ্ছে ইনকাম ট্যাক্স, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম প্রশ্ন কি বলেছে, বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, যে বৈদ্যুতিক মোটর থাকে, এটা কিন্তু সায়েন্সের খুব ফেভারিট একটা কোশ্চেন, যে বৈদ্যুতিক মোটর থাকে সেটাতে আমরা কি করি? সেটাতে কিন্তু প্রথমে আমরা ইলেকট্রিক দিই, অর্থাৎ সেটাকে কিন্তু আমরা প্রথমে কি করছি? প্রথমে কিন্তু তড়িৎ শক্তি দিচ্ছি। তারপরে কি হচ্ছে? তারপর কিন্তু সেটা কি করছে? সেটা কিন্তু মোটরটা ঘুরছে আর সেখান থেকে কিন্তু আমরা জল তুলতে পারছি। অর্থাৎ এটা আমরা দেখলাম যে ইলেকট্রিক দেওয়ার ফলে কি হচ্ছে বা তড়িৎ দেওয়ার ফলে কিন্তু এই যে মোটর নামক যন্ত্রটা আছে এটা কিন্তু তার কাজ শুরু করছে। অর্থাৎ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আমরা একদম সোজাভাবে বলতে পারি তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 23তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের অভিভাবক এবং চরম ব্যাখ্যাকার কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টকে কি বলা হয়? ভারতের যে সংবিধান আছে বা কনস্টিটিউশন আছে তার
অভিভাবক এবং চরম ব্যাখ্যাকার কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি চন্দন কাঠ উৎপাদনের জন্য সবথেকে বেশি বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কর্ণাটক। আশা করি তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা সম্পর্কে অবগত আছো, তার কারণ দেখবে যত রকমের এই স্যান্ডেলউড বা চন্দন রিলেটেড বা চন্দন কাঠ রিলেটেড সিনেমা বা ডকুমেন্টারিগুলো করা হয়েছে, সেখানে কিন্তু সবসময় সাউথ ইন্ডিয়ার ওপরেই ফোকাস করা হয় আর কর্ণাটকের ওপরেই কিন্তু ফোকাস করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে ভারতের ব্যাংকিং ক্ষেত্রের প্রথম দফায় 14টি বড় বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কত সালে সংগঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1969 বা 1969 সালে কিন্তু কি হয়েছিল, 14টা ব্যাংকে কিন্তু কি করা হয়েছিল, 14টা ব্যাংকে কিন্তু সেন্ট্রালাইজ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 26তম প্রশ্ন, যে শিবাজির মন্ত্রী পরিষদকে কি বলা হতো? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিবাজির মন্ত্রী পরিষদকে কিন্তু অষ্টপ্রধান বলা হতো। ঠিক আছে, আর তোমাদের জন্য কিন্তু একটা কোশ্চেন আমার তরফ থেকে থাকছে যে অষ্টদিগ্গজ, ঠিক আছে, যে দিগ্গজ আছে সেটা কার রাজসভা ছিল, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কি করবে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে এটা জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শুষ্ক বরফ আসলে কি দিয়ে তৈরি হয়? তো দেখো যে শুষ্ক বরফ থাকে সেটা আসলে কি, শুষ্ক বরফ কিন্তু আসলে হচ্ছে সলিড CO2 বা কঠিন যে কার্বন ডাই অক্সাইড আছে সেই কঠিন কার্বন ডাই অক্সাইডকেই কিন্তু কি বলে, অপশান সি, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। শুষ্ক বরফকে কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো দেখো লোকসভার যে স্পিকার এটা কত নম্বর ধারায় বর্ণিত আছে, এটা কিন্তু 93 নম্বর ধারায় বর্ণিত আছে। আর লোকসভার যিনি স্পিকার থাকেন তিনি কিন্তু তার পদত্যাগপত্র, তিনি যদি পদত্যাগ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি তার পদত্যাগপত্র যে ডেপুটি স্পিকার আছে সেই ডেপুটি স্পিকারের কাছে কিন্তু জমা দিতে পারেন। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি এই কাজটা কি করবেন? ভারতের রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন সেই ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে কিন্তু এই কাজটা করবেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 29তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তো এই যে অপশানটা আছে, অপশানটা একটু মিসপ্রিন্ট আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তা। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, তিস্তাকে কিন্তু ত্রাসের নদী বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তিস্তার মনে রাখবে, তিস্তার পশ্চিম দিকের যে অংশটা আছে এটা যদি তিস্তা নদী হয়ে থাকে তো তিস্তা নদীর পশ্চিমের অংশটাকে বলা হয় তরাই এবং পূর্বের অংশটাকে কি বলা হয়, পূর্বের অংশটাকে কিন্তু বলা হয়ে থাকে ডুয়ার্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, যে ভারতের দারিদ্র্য সীমার নির্বাচনের জন্য বা নির্ধারণের জন্য বিখ্যাত লকরওয়ালা কমিটি কত সালে গঠিত হয়েছিল? ঠিক আছে, এই কমিটি রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষাতে রিসেন্ট ডেজে কিন্তু আসতে দেখা গেছে। ঠিক আছে, তো দেখো এই যে কমিটিটা যেটা গঠন করা হয়েছিল, লকরওয়ালা কমিটিটা কত সালে গঠন হয়েছিল? তো সঠিক অ্যান্সার দেখো কি বলেছে, সঠিক অ্যান্সার দেখো এখানে আমি একটা এক্সট্রা ডিটেলসও কিন্তু অ্যাড করেছি, এটা কিন্তু হচ্ছে 1989 সালে এটা গঠিত হয়েছিল। দ্রষ্টব্য কমিটি গঠিত হয় 1989 সালে, কিন্তু রিপোর্ট পেশ হয়েছিল কত সালে? রিপোর্টটা কিন্তু 1993 সালে পেশ করেছিল, 4 বছর পরে গিয়ে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অভিনব ভারত নামক বিপ্লবী গোপন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, ইনি কিন্তু 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম প্রশ্ন, যে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? তো এটা তোমাদের অনেকবার প্র্যাকটিস করানো, এটা কিন্তু তোমাদের জন্য HW দিলাম, অবশ্যই কিন্তু তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে ভারতের নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি নাকি প্রধান বিচারপতি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা করে থাকেন। আচ্ছা, যে নির্বাচন কমিশনার থাকে বা চিফ ইলেকশন কমিশনার থাকে সেটা কত নাম্বার ধারা অনুযায়ী হয়? সেটা কিন্তু 324 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত। এই যে শরাবতী নদীর ওপরে কিন্তু যে যোগ জলপ্রপাত আছে যেটার নাম কিন্তু গেরসপ্পা জলপ্রপাতও বলা হয়, এটা কিন্তু খুব ফেমাস একটা জলপ্রপাত।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকের 35তম প্রশ্ন যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যাবলীর মধ্যে কোন হারটি বাণিজ্যিক ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদী ঋণের সুদের হার নিয়ন্ত্রণ করে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্যাংক রেট। ঠিক আছে, ব্যাংক রেট। আচ্ছা দেখো এখানে দেখো এটা আমি এখানে লিখে দিচ্ছি ব্যাংক রেট। তো ব্যাংক রেট কী কাজ করে, এটাও কিন্তু ইকোনমিক্সের একটা কোশ্চেন। ব্যাংক রেট কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যাবলীর মধ্যে কোন হারটি বাণিজ্যিক ব্যাংকগুলোর মানে একটা হার মানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বারা চালু করা একটা রেট আমরা বলতে পারি, যেটা কি করে, যেটা কিন্তু যে নর্মাল ব্যাংক যেগুলো আরবিআইয়ের আন্ডারে থাকে সেগুলোকে কিন্তু যে দীর্ঘমেয়াদী ঋণের যে সুদের হার, ঠিক আছে, লং টার্ম যে লোনের যে রেটটা থাকে সেটাকে কিন্তু কি করে, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। রেপো রেট কি, আশা করি তোমরা প্রত্যেকে জানো। রেপো রেট রিপারচেসিং অপশন রেট বলা হয় এটাকে। রেপো রেট কিন্তু কি, যখন আরবিআইয়ের কাছ থেকে বা আরবিআই তার আন্ডারে থাকা ব্যাংকগুলোকে সুদ দেয় বা লোন দেয়, টাকা দেয়, সেখান থেকে ইন্টারেস্ট নেয়, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে রেপো রেট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে হরপ্পা সভ্যতার প্রাচীর বন্দর লোথাল বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত। আশা করি প্রত্যেকেই পারবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাটে অবস্থিত। রাজস্থানের কোন সাইটটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তো মনে রাখতে হবে রাজস্থানের যে কালীবঙ্গান স্টেট আছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রাজস্থানের নিরীক্ষে হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে থেকে। পাঞ্জাবে কি আছে, মনে রাখতে হবে পাঞ্জাবে কিন্তু আছে রোপার। ঠিক আছে, পাঞ্জাবে কি আছে, রোপার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো পরবর্তী প্রশ্ন আজকে 37তম প্রশ্ন যে রান্নার চাটু বা ফ্রাইং প্যানের হাতল তৈরিতে কোন থার্মোপ্লাস্টিকটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো সবার প্রথমে এটা ব্যবহার করতে কিন্তু রান্নার প্লেট বা যে কোনো ননস্টিক ব্যবহার করতে কিন্তু ভেতরটা কিন্তু টেফলন দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, টেফলন দিয়ে তৈরি করা হয়, কিন্তু এই যে এদের যে হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলটা কিন্তু একটা থার্মোপ্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ যাতে তাপটা কি হয়, তাপটা যাতে কিন্তু কোনো রকমভাবেই এই যে চাটুটা থেকে এই যে হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলটাতে না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু কোনটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাকেলাইট ব্যবহার করা হয়। ব্যাকেলাইট কিন্তু হচ্ছে একটা থার্মোপ্লাস্টিক যেটা কিন্তু তাপের কুপরিবাহী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে কোন রাজ্যে চালু হয়েছিল। এটা কিন্তু তোমাদের থাম্বনেলের কোশ্চেন ছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের কোন জেলা সেটাও কিন্তু তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। রাজস্থানের যে নাগর জেলা সেখানে কিন্তু প্রথম পরীক্ষামূলকভাবে এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটাকে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলি, সেটা কিন্তু চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 39তম প্রশ্ন যে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। তো আশা করি প্রত্যেকেই পারবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পুরুলিয়া। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোরগা বুড়ো। আচ্ছা এর উচ্চতা কত সেটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন তথা আজকে লাস্ট প্রশ্ন দেখো কি বলছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড লিনলিথগো। তো এই ছিল আজকে আমাদের টোটাল 40টা কোশ্চেন। আউট অফ 40 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যদি তোমাদের কোনো স্পেশাল ডেডিকেটেড ভিডিও বা কোনো একটা স্পেশাল টপিকের ওপর যদি কোনো এক্সট্রা ডেডিকেটেড ভিডিও লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য স্পেসিফিক্যালি সেরকমভাবে ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এখানে নতুন আছো তাদেরকে বলে রাখি এটা কিন্তু আমাদের মক টেস্ট নাম্বার 10, এর আগে পর্যন্ত কিন্তু আমাদের 9টা মক টেস্ট করানো হয়েছে, এর কিন্তু একটা আলাদা প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে এই ক্লাসগুলো কি তোমরা পিএসসির প্রত্যেকটা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এটা পড়লে কি তোমাদের কাজে দেবে। দেখো পিএসসির প্রত্যেকটা পরীক্ষার ভেতরে যে লেভেলটা থাকে সেটা কিন্তু ডাব্লিউবিসিএস হোক বা সেটা মিসলেনিয়াস হোক, প্রত্যেকটা লেভেল কিন্তু একই রকম থাকে। ঠিক আছে, মোটামুটি কিন্তু কোনো রকম লেভেলের কিন্তু খুব একটা বেশি কাটছাট হয় না। তাই এই ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্যই উপযোগী হবে, আপকামিং পিএসসির পরীক্ষাগুলোর জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক করবে, তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।